আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি রাতের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ফারিয়া শারমিন। আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশের মানবাধিকার ইস্যুতে কথা বলার আগে আমেরিকা নিজেদেরকে আয়নায় দেখা উচিত। সন্ধ্যায় গণভবনে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভায় সভাপতির বক্তব্যে তিনি এই কথা বলেন। এই দেশের নাগরিকদের আমেরিকায় মানবাধিকার লঙ্ঘনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে মানবাধিকার সংস্থাগুলোর কাছে এর জবাবও চান শেখ হাসিনা। এই সময় সরকার প্রধান বলেন, শত্রুর মুখে ছাই দিয়ে দেশের অগ্রযাত্রা অব্যাহত থাকবে। রুহুল আমিন তুহিন জানাচ্ছেন এরই বিস্তারিত। আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী, শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস, 15 আগস্ট সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ দিবসে দলের কর্মসূচি চূড়ান্ত করা এবং উপজেলা নির্বাচন নিয়ে দলের সিদ্ধান্ত সহ 16 দফা এজেন্ডা নিয়ে সন্ধ্যায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের বৈঠক হয়। আওয়ামী লীগ যখনই ক্ষমতা এসেছে জনগণের ভাগ্য পরিবর্তনেই কাজ করেছে। সূচনা বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, দেশের বিরুদ্ধে এখনো ষড়যন্ত্র চলছে। রাজনৈতিক দেউলিয়া কিছু মানুষ একত্রিত হয়েছে জানিয়ে শেখ হাসিনা বলেন, অগণতান্ত্রিকভাবে জন্ম নেয়া দলের মুখে গণতন্ত্রের কথা মানায় না। যারা একেবারে রাজনৈতিকভাবে দেউলিয়া, এদের কিছু বক্তব্য আর আমাদের দেশে কিছু আছে অনবরত তারা বাংলাদেশের বিরুদ্ধে গিবাদ গাচ্ছে এবং বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। এবং সব থেকে আশ্চর্য ব্যাপার হচ্ছে যে দেশে অতি বাম অতি ডান সবই এখন তারা এক হয়ে গেছে। এটা কিভাবে হলো আমি জানি না। এই দুই মেরু এক হয়েও সব সারাক্ষণ শুনি আওয়ামী লীগ সরকারকে উৎখাত করতে হবে। অপরাধটা কি? আমাদের জনগণের আস্থা বিশ্বাসই হচ্ছে আমাদের একমাত্র শক্তি। শেখ হাসিনাকে হত্যা ও ক্ষমতাচ্যুত করার অব্যাহত চেষ্টা চলছে উল্লেখ করে তিনি বলেন, সারা বিশ্বে মানবাধিকার নিয়ে যারা কথা বলে তাদের দেশে মানবাধিকার কতটুকু সুরক্ষিত। আমেরিকায় বাংলাদেশি নাগরিকদের মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে মানবাধিকার সংগঠনগুলোর কাছেও জবাব চান প্রধানমন্ত্রী। প্যালেস্টাইনে এই ইসরায়েলের গণহত্যার বিরুদ্ধে আমেরিকার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষকরা আন্দোলন করছে। সেখানে ছাত্র শিক্ষক তাদের হাতে লাঠিও ছিল না, আগুনও ছিল না, তারা কিন্তু পুলিশের বিরুদ্ধে মারমুখীও ছিল না। তারপরেও আমেরিকার পুলিশ যে আচরণটা করেছে, ও দেশে যে মানবাধিকার কতটুকু আছে সেটাই তো প্রশ্ন। কথা বলার স্বাধীনতা কতটুকু আছে সেটা প্রশ্ন। বাংলাদেশের উপর মানবাধিকারের রিপোর্ট লেখে, নিজেরা আয়নায় চেহারাটা দেখে না। আর প্রতিনিয়ত তো আমাদেরকে ক্ষমতা সরাবে, আমাকে হত্যা করবে, আবার 15 আগস্ট করবে, তো আমি অনবরত শুনেই আসছি। সাম্প্রতিক তাপপ্রবাহ নিয়ে প্রধানমন্ত্রী দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান জানান। এ সময় তিনি বলেন, শত্রুর মুখে ছাই দিয়ে বাংলাদেশের অগ্রযাত্রা অব্যাহত থাকবে। শত্রুর মুখে ছাই দিয়ে বাংলাদেশের অগ্রযাত্রা অব্যাহত থাকবে। রুহুল আমিন তুহিন, আরটিভি, ঢাকা। পাল্লা দিয়ে আজ তাপমাত্রার রেকর্ড ভাঙল যশোর ও চুয়াডাঙ্গায়। যশোরে সর্বোচ্চ 43.8 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। চলতি বছর এখন পর্যন্ত এটিই দেশের সর্বোচ্চ তাপমাত্রা। চলমান দাবদাহ কাল বুধবার পর্যন্ত অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শুক্রবারের পর সারা দেশে টানা বৃষ্টির সম্ভাবনার কথাও জানিয়েছে তারা। বিপুল দেব রায়ের রিপোর্টে থাকছে এরই বিস্তারিত। তীব্র তাপপ্রবাহে পুড়ছে দেশ। দেশের সর্বোচ্চ তাপমাত্রা 44 ডিগ্রি ছুঁই ছুঁই। 39 বছরের সব রেকর্ড ভেঙে যশোরে চলতি মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা দাঁড়িয়েছে 43.8 ডিগ্রি সেলসিয়াস এবং চুয়াডাঙ্গায় 43.7 ডিগ্রি সেলসিয়াস। প্রতিনিয়ত তাপমাত্রা বৃদ্ধির কারণে নাভিশ্বাস হয়ে উঠেছে জনজীবন। চারিদিকে শুধু শীতলতার হাহাকার। সাধারণ মানুষ বলছেন, অধিক হারে গাছপালা না থাকায় এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছে। গাছপালা থাকলে তো আলো বাতাস একটু ভালোই আমাদের জন্য সুবিধা। দেশে যে পরিমাণে গাছগাছালি ছিল আসলে এটা তো কেটে ফেলা হয়েছে। এখন আমরা যদি সবাই মিলে বৃক্ষরোপণটা আবার পুনরায় তৈরি করি তাহলে সেক্ষেত্রে হয়তো বা কিছুটা স্বস্তি ফিরতে পারে আমাদের মাঝে। এদিকে তীব্র তাপদাহে রাজধানীর নিম্ন আয়ের মানুষ পড়েছেন সবচেয়ে বিপাকে। তাই তো একটু শান্তির ছোঁয়ায় অলস সময় পার করছেন গাছের নিচে শুয়ে বসে। প্রচুর গরম, তারপর এই রোদের কারণে গাড়ি যাত্রী নাই। গরমের যে মনে করেন পরিমাণ তাপটা অন্য বছর হচ্ছে
অনেক মনে করেন আজকে 10-12 বছর এরকম গরম আমরা তাপ পাই নাই। একই অবস্থা সারা দেশে। দিনে প্রচণ্ড রোদ আর সন্ধ্যার পর ভ্যাপসা গরম নিত্যসঙ্গী হয়ে উঠেছে জেলার জনজীবনে। ডায়রিয়া সহ নানা রোগে আক্রান্ত হচ্ছেন মানুষ। আম লিচু ঝরে যাওয়ার পাশাপাশি ক্ষতিগ্রস্ত হচ্ছে নানা ফসল। সবচেয়ে বেশি দুর্ভোগে রয়েছেন শ্রমজীবীরা। আগে কাজ করতাম 500-600 টাকা, এখন 150-200 টাকা করতেই যে তাপ ব্যাপার হয়ে যাচ্ছে ভাই। গরম খুব বেশি, আমরা চলতে পারতেছি না। রোদের কারণে কাজ কাম একটু কম হচ্ছে। তাপপ্রবাহ নিয়ে আবহাওয়া অধিদপ্তর বলছে, দুদিন পর সারা দেশে বৃষ্টির প্রবণতা বৃদ্ধি পাবে এবং পরিস্থিতি স্বস্তিদায়ক হবে। 3 তারিখের পরে বা তার কাছাকাছি সময় বৃষ্টির প্রবণতা সারা দেশে বৃদ্ধি পেতে পারে এবং সেই অনুসারে আমরা বলতে পারি যে হয়তো বা 4 কিংবা 5 তারিখে আমাদের সারা দেশের যে হিটওয়েভটা যেটা বয়ে যাচ্ছে সেটা কিছু অঞ্চল না, হয়তো বা সারা দেশ থেকে হয়তো বা আমরা উঠে যেতে পারে এই তাপপ্রবাহটা। তখন অনেকটা স্বস্তির আমাদের একটা যে পরিবেশ সেটা তৈরি হতে পারে। এছাড়া চট্টগ্রাম ও সিলেট বিভাগে 2-1 দিনের মধ্যে বৃষ্টিপাত শুরু হলেও খুলনা বিভাগে সহসা বৃষ্টিপাত হচ্ছে না বলে জানায় আবহাওয়া অফিস। রফিকুল ইসলাম, RTV, ঢাকা। তীব্র গরমে অসুস্থ রোগীদের চিকিৎসা দিতে দেশের হাসপাতালগুলোকে সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে বেড ফাঁকা রাখার নির্দেশ দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ডাক্তার সামন্ত লাল সেন। বিকেলে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের 27তম প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা শেষে কথা জানান তিনি। বিশ্ববিদ্যালয়ের শহীদ মিলন হলে আয়োজিত আলোচনায় স্বাস্থ্যমন্ত্রী বলেন, অফিসের সময় বাইরে প্র্যাকটিস করলে চিকিৎসকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ভুল চিকিৎসায় রোগী মৃত্যুর সংবাদ প্রচারে গণমাধ্যমকে আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, ভুল চিকিৎসা হয়েছে কিনা তা দেখার দায়িত্ব বিএমটিসির। দেশের তাপমাত্রা বৃদ্ধির জন্য ভুল নগর দর্শনকে দায়ী করেছে পরিবেশবাদী সংগঠন বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপা। সেই সঙ্গে পরিবেশ ও প্রতিবেশের সাথে সহনশীল সহমর্মিতায় সহাবস্থানের মানসিকতার প্রতি বিদ্বেষপূর্ণ আচরণকে দায়ী করে সংগঠনটি। সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগররণী মিলনায়তনে সংবাদ সম্মেলনে বর্তমান পরিস্থিতি থেকে পরিত্রাণের জন্য বনভূমি আর জলাধার রক্ষায় পদক্ষেপ নেওয়ার কথা জানিয়ে 8টি দাবি জানিয়েছেন বাপা। সাদিয়া কানিজের সহায়তায় মারুফ রাজার রিপোর্ট। দেশব্যাপী বয়ে চলা দাবদাহে নাকাল সাধারণ মানুষ। তীব্র এ তাপপ্রবাহে বিপর্যস্ত রাজধানী ঢাকার জনজীবনও। অর্ধদশক আগেও গরমের এই তীব্রতা না থাকলেও এখনকার বাস্তবতা চরমে পৌঁছেছে এর মাত্রা। বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপা আয়োজিত সংবাদ সম্মেলনে এর পেছনের কারণ হিসেবে অপরিকল্পিতভাবে গাছ উজাড় আর উন্নয়ন কাজে সমন্বয়হীনতাকে দায়ী করেন বক্তারা। আপনারা ছোট ছোট ক্লাইমেটগুলোকে নষ্ট করে ফেলছেন, ছোট ছোট হাইড্রোলজিক্যাল সাইকেলগুলো নষ্ট করে ফেলছেন। যখন ওয়েটল্যান্ড থাকবে না, পানি থাকবে না, হাইড্রোলজিক্যাল যে সাইকেলটা আছে নষ্ট হয়ে যাবে। আজকে আমরা খুবই এক্সাইটেড, কিন্তু এটা দীর্ঘমেয়াদী। একটা গাছ লাগালেন, সেই গাছটা পরিচর্যা করে তাকে যদি বড় না করেন, ওইটা ফিউটাইল এক্সারসাইজ হবে। সুতরাং গাছ লাগানো, পরিচর্যা করে সেটা বনায়নের পর্যায়ে নিয়ে আসা। সংবাদ সম্মেলনে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাপার সহসভাপতি স্থপতি ইকবাল হাবিব। বলেন, ধনী দরিদ্রের মধ্যে ক্রমবর্ধমান ব্যবধানের প্রতিফলনই প্রখরতা বৃদ্ধি। গাছ রোপণ, লালনের অনাগ্রহ এবং পুঁজি নির্ভরতাকে প্রাধান্য দিয়ে জীবন আচরণ, প্রকৃতি ভিত্তিক সমাধানকে রাষ্ট্রীয়ভাবে নগর দর্শনে অন্তর্ভুক্ত না করা, জলাধার এবং সবুজকে প্রাধান্য না দিয়ে কোনো ধরনের প্রকল্পকে অনুমোদন না দেওয়ার দৃঢ় সংকল্প না করাকে দায়ী করে আজকে উপস্থাপন করেছি। দায়ী সংশ্লিষ্টদের জবাবদিহিতার আওতায় নিয়ে আসা, নগরীর জলাশয় পুনরুদ্ধার সহ 8টি দাবিও তুলে ধরা হয় সংবাদ সম্মেলনে। আমরা মনে করি সামগ্রিকভাবে সরকারের অসংখ্য কিছু করণীয় আছে, হয় সরকার সেটা করবে, আদারওয়াইজ বিদেশের নিম্ন বা অন্যান্য প্রভাবে এই ঘটনা ঘটছে বলে দায় এড়ানোর কোনো সুযোগ যে নাই, সেটা আমরা প্রমাণ সহ উপস্থাপনা করার মধ্যে দিয়ে সরকারকে আশু পদক্ষেপ নিতে বাধ্য করতে চাই। জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশ বরাবরই সবচেয়ে ক্ষতিগ্রস্ত ও ঝুঁকির তালিকায় অন্যতম জানিয়ে এখনই কার্যকর উদ্যোগ নেওয়ার দাবি জানায় বাংলাদেশ পরিবেশ আন্দোলনের নেতারা। মারুফ রেজা, RTV, ঢাকা। জলবায়ু পরিবর্তনের প্রভাবে এখন থেকে 2050 সালের মধ্যে জিডিপির 2% হারাবে বাংলাদেশ। 2100 সালের দিকে যা কমতে পারে 9% পর্যন্ত। চলমান তাপপ্রবাহ নিয়ে এমনটাই জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী সাবের হোসেন চৌধুরী। বিকেলে বনানীতে আয়োজিত সম্মেলনে এই তথ্য জানিয়েছেন
তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের ফলে বর্তমানে যে তাপপ্রবাহ চলছে এতে পানি নিয়েও সংকট দেখা দিতে পারে। এ সময় জলবায়ু পরিবর্তনের বিষয়ে গণমাধ্যমের কাছে সৃজনশীলতা প্রত্যাশা করে দেশের জন্য সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান মন্ত্রী। বর্তমানে যেভাবে জলবায়ু পরিবর্তন চলছে, যদি বিজনেস অ্যাজ ইউজুয়াল যদি হয়ে থাকে, 2100 সালে যে কি হবে জানেন, 9% অফ জিডিপি, 9%। তো আমার গ্রোথ রেট যদি 7 বা 8% হয়, তার মানে আমি তো নেগেটিভ গ্রোথে চলে গেলাম। বাংলাদেশের এই যে একটা অবিশ্বাস্য যে অগ্রগতি, যে এগিয়ে যাওয়া, যে অর্জনের জায়গাটা, সেটাও থাকছে না। দক্ষিণ পূর্ব এশিয়া জুড়ে চলছে তীব্র তাপপ্রবাহ। ওয়ার্ল্ড মেটেওরোলজিক্যাল অর্গানাইজেশনের স্টেট অফ গ্লোবাল ক্লাইমেট রিপোর্টে 2024 সালকে এই দশকের সবচেয়ে উষ্ণতম বছর বলে আখ্যায়িত করা হয়েছে। তাপপ্রবাহের কারণে বিভিন্ন দেশে জারি করা হয়েছে সতর্কতা। বিস্তারিত সামদানি প্রত্যয় রিপোর্টে। গেল 21 এপ্রিল প্রকাশিত ওয়ার্ল্ড মেটিওরোলজিক্যাল অর্গানাইজেশনের স্টেট অব গ্লোবাল ক্লাইমেট রিপোর্টে এ বছরকে উষ্ণতম বছর হিসেবে অভিহিত করা হয়েছে। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে গোটা দক্ষিণ পূর্ব এশিয়া জুড়ে অস্বাভাবিকভাবে তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে। এপ্রিলের শুরুতেই ফিলিপাইনের তাপমাত্রা 50 ডিগ্রি সেলসিয়াস হওয়ায় দেশটির প্রায় অর্ধেক জায়গায় পানির অভাব দেখা দিয়েছে। বন্ধ ঘোষণা করা হয়েছে শিক্ষা প্রতিষ্ঠান। দেশটিতে বেড়েছে তাপপ্রবাহজনিত অসুস্থতা। এছাড়াও মালয়েশিয়ার আবহাওয়া বিভাগ প্রতিদিন 35 থেকে 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করার কথা জানিয়েছে। সিঙ্গাপুরের আবহাওয়া অফিস জানিয়েছে চলতি বছরের তাপমাত্রা গত বছরের চেয়ে বেশি হতে পারে। এদিকে থাইল্যান্ডের স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে দেশটিতে শুধু চলতি বছরের জানুয়ারি থেকে এপ্রিলের মধ্যেই হিটস্ট্রোকে মারা গেছে 30 জন। অন্যদিকে মিয়ানমারে 48 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ডের কথা জানিয়েছে দেশটির আবহাওয়া অধিদপ্তর। চাকরিজীবীদের কর্মস্থলে না গিয়ে বাড়ি থেকে যুক্ত হয়ে কাজ করার জন্য পরামর্শ দিয়েছে দেশটির সরকার। ভারতে পশ্চিমবঙ্গ সহ 4 রাজ্যে আগামী 2 থেকে 3 দিন চূড়ান্ত সতর্কতা জারি করেছে আবহাওয়া ভবন। সোমবার পশ্চিমবঙ্গে সর্বোচ্চ 45 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এছাড়াও ব্রুনাই, কম্বোডিয়া, পূর্ব তিমুর, ইন্দোনেশিয়া সহ দক্ষিণ পূর্ব এশিয়ার 11টি দেশে স্বাস্থ্য সতর্কতা জারি করেছে দেশগুলোর সরকার। সুইজারল্যান্ডের জলবায়ু গবেষণা প্রতিষ্ঠান IQAir এর গবেষকরা বর্তমান দাবদাহের পেছনে মানবসৃষ্ট জলবায়ু পরিবর্তনের পাশাপাশি এল নিনোর ঘটনাকে দায়ী করেছেন। সামদানি প্রত্যয়, RTV। উচ্চ আদালতের আদেশের বিরুদ্ধে আপিলে যাবে না শিক্ষা মন্ত্রণালয়। আদালতের নির্দেশ মেনে বৃহস্পতিবার দেশের মাধ্যমিক পর্যায়ের স্কুল ও মাদ্রাসা বন্ধ থাকবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নৌফেল। বিকেলে নিজ দফতরে কথা জানান তিনি। শিক্ষামন্ত্রী বলেন, তাপমাত্রা বিবেচনায় শিক্ষা মন্ত্রণালয় সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠক করে সবার মতামতের ভিত্তিতে সিদ্ধান্ত দিয়েছিল। ক্লাস বন্ধ থাকায় পড়াশোনার ঘাটতি মেটাতে পরবর্তীতে প্রয়োজনে শুক্রবারও ক্লাস নেওয়া হবে বলে জানান তিনি। এছাড়া সরকারি নির্দেশনার পরও দাবদাহের মধ্যে যারা বিদ্যালয় খোলা রাখছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথাও জানান শিক্ষামন্ত্রী। যেটা প্রথা সেটা হচ্ছে যে আদালত থেকে একটা নির্দেশনা আসলে, আদেশ আসলে নির্বাহী বিভাগ আইনের শাসনের প্রতি শ্রদ্ধাশীল, সেটা আমরা মেনে চলি, সেটাই হচ্ছে প্রথা। যারা নির্দেশনা দেওয়ার পরও বিদ্যালয় খোলা রেখেছে, যে সমস্ত জেলায় আমাদের তাপমাত্রা অত্যাধিক, সেই সমস্ত বিদ্যালয়ের বিরুদ্ধে অবশ্যই আমরা ব্যবস্থা নেব। যেই শিক্ষা কার্যক্রম পরিচালনার জন্য যত দিনের প্রয়োজন সেটা অর্জন করার জন্য যদি শুক্রবারও খোলা রাখতে হয়, আমাকে খোলা রাখতে হবে।
মে মাসের জন্য বাড়ল জ্বালানি তেলের দাম। ডিজেল ও কেরোসিনের দাম লিটারে 1 টাকা এবং পেট্রোল ও অকটেন লিটারে 2.5 টাকা বাড়ানো হচ্ছে। 1 মে থেকে এটি কার্যকর হবে। প্রজ্ঞাপনের মাধ্যমে তথ্য জানিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। প্রজ্ঞাপনে বলা হয়, ভোক্তা পর্যায়ে ডিজেল ও কেরোসিনের দাম লিটার প্রতি 106 টাকা থেকে 1 টাকা বাড়িয়ে 107 টাকা, পেট্রোলের দাম 122 টাকা থেকে 2 টাকা 50 পয়সা বাড়িয়ে 124 টাকা 50 পয়সা এবং অকটেনের দাম 126 থেকে 2.5 টাকা থেকে বাড়িয়ে 128 টাকা 50 পয়সা নির্ধারণ করা হয়েছে। এখন 1 টাকা বাড়ালে অনেক কিছু, এখন যে অবস্থা অর্থনীতি বাজারে যে অবস্থা 1 টাকা অনেক কিছু। 2.5 টাকা থেকে তো শুরু হয়, দেখা গেছে কয়দিন পরে 10 টাকা হয়ে যেতে পারে। যদি বাইরে থাকে তাহলে রাত 12টার পরে বাড়তি দামে বিক্রি হবে। শ্রমিক অধিকার লঙ্ঘনে মালিকদের শাস্তি বাড়ছে। সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে জরিমানা 5,000 টাকা থেকে বাড়িয়ে 25,000 টাকা করা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। সচিবালয়ে আন্তর্জাতিক শ্রম সংস্থা ILO এর প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকের পর এ তথ্য জানিয়ে তিনি বলেন, 15% শ্রমিকের সম্মতিতে ট্রেড ইউনিয়ন গঠনের বিধান রেখে শ্রম আইন সংশোধন করা হচ্ছে। সংসদের বাজেট অধিবেশনে সংশোধিত শ্রম আইন বিল পাশ হওয়ার আশা জানান শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মোহাম্মদ নজরুল ইসলাম। মহান মে দিবস 2024 পালন উপলক্ষে সংবাদ সম্মেলনে তিনি এই আশা প্রকাশ করেন। শ্রমিক অধিকার লঙ্ঘন করলে, যারা লঙ্ঘন করে তাদের সাজা বাড়ানোর ব্যাপারে একটা আইনে একটা ধারা আছে। সেইখানে 5,000 টাকা সাজা ছিল, এখন সেই সাজাটাকে 20,000 টাকা করা হয়েছে এবং এটা হয়তোবা 25,000 টাকা করা হবে এবং সেটাও সকলের সাথে আলাপ করে, মালিকদের সাথে, শ্রমিকদের সাথে এবং অন্যান্য স্টেক হোল্ডারদের সাথে আলাপ করেই করা হবে। রেলে ভাড়া বৃদ্ধির সিদ্ধান্ত গণবিরোধী উল্লেখ করে তা প্রত্যাহারের দাবি জানিয়েছে যাত্রী কল্যাণ সমিতি। সকালে জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে সংগঠনটি জানায়, রিয়াতি সুবিধা প্রত্যাহারের কারণে বাসের চেয়ে রেলের ভাড়া বেশি হয়েছে। রেলের দুর্নীতি, অনিয়ম বন্ধ না করে বাস মালিকদের সুবিধা দিতেই এমন সিদ্ধান্ত নিয়েছে রেল কর্তৃপক্ষ। দ্রুত এই সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানান সংগঠনের মহাসচিব মোহাম্মদ মোজাম্মেল হক চৌধুরী। স্বাধীনতার পর থেকে যাত্রীর সংখ্যা ব্যাপকভাবে বাড়লেও চাহিদার তুলনায় যোগান দিতে না পেরে ব্যাপক যাত্রী চাহিদার বাণিজ্য রেল লুফে নিতে পারছে না। ফলে অল্প যাত্রী বহন করে বেশি মুনাফা লুটে নেওয়ার পথে হাঁটছে রেল। এমন চিন্তা থেকে রেয়াতি সুবিধা প্রত্যাহার করে বাসের চেয়ে রেলের ভাড়া বেশি নির্ধারণ করা হয়েছে বলে আমরা যাত্রী কল্যাণ সমিতির পক্ষ থেকে আমাদের পর্যবেক্ষণে এমনটি চিত্র উঠে এসেছে। রেলের ভাড়া না বাড়ানোর জন্য সংশ্লিষ্ট সব কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছে নৌ, সড়ক ও রেলপথ রক্ষা জাতীয় কমিটি। সংগঠনটির এক বিবৃতিতে বলা হয়, দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতির কারণে সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় অনেক বেড়ে গেছে। এই অবস্থায় রেলের মতো গণপরিবহনের ভাড়া বাড়ানো সম্পূর্ণ অযৌক্তিক ও জনস্বার্থ বিরোধী। আগামী 4 মে ট্রেনের ভাড়ার উপর থেকে রেয়াত প্রত্যাহারের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ। এর ফলে সেই দিন থেকে প্রতি 100 কিলোমিটারে জনপ্রতি ভাড়া 20 থেকে 30% বেড়ে যাবে। দেশের 6টি অভয়াশ্রমে ইলিশ সহ সব ধরনের মাছ ধরার নিষেধাজ্ঞা শেষ হচ্ছে আজ মধ্যরাতে। ফলে 2 মাস পর জাল নৌকা নিয়ে মাছ শিকারে নামবে জেলেরা। চাঁদপুর সদর সহ বিভিন্ন স্থানে মেঘনা পাড়ের জেলে পল্লীতে প্রস্তুতি শেষ করেছে তারা। ভোলার মেঘনা ও তেঁতুলিয়া নদীর জেলেরা মাছ শিকারের প্রস্তুতি নিচ্ছে। মৎস্যঘাট ও জেলে পল্লীতে উৎসবের আমেজ বিরাজ করছে। নিষেধাজ্ঞা সফল হয়েছে দাবি করে এবছর রেকর্ড পরিমাণে ইলিশ উৎপাদনের আশা মৎস্য বিভাগের। এর আগে ইলিশ সহ অন্যান্য মাছের উৎপাদন বাড়াতে মার্চ-এপ্রিল 2 মাস দেশের 6টি অভয়াশ্রমে সব ধরনের মাছ ধরায় নিষেধাজ্ঞা দেয় সরকার। প্রায় 100% জাটকা।
পাবনার রূপপুরে নির্মাণাধীন দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের বিদ্যুৎ সরবরাহের জন্য তৃতীয় সঞ্চালন লাইনটি প্রস্তুত হয়েছে। নতুন এই লাইন চালুর কারণে পাবনা, নাটোর ও বগুড়া জেলার কিছু এলাকার জন্য সতর্কীকরণ বিজ্ঞপ্তি দিয়েছে পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ লিমিটেড PGCB। বিজ্ঞপ্তিতে বলা হয়, সকাল থেকে নবনির্মিত এই লাইনটি পরীক্ষামূলকভাবে সার্বক্ষণিকভাবে চালু থাকবে। এ অবস্থায় সঞ্চালন লাইনের টাওয়ারে আশপাশের ঝুঁকিপূর্ণ কাজ থেকে বিরত থাকতে অনুরোধ করা হয়। উচ্চ ভোল্টেজের এই সঞ্চালন লাইন বা টাওয়ারের সংস্পর্শে এসে কেউ বিদ্যুতায়িত হলে কর্তৃপক্ষ দায়ী থাকবে না বলেও জানানো হয়। বিদ্যুৎ কেন্দ্রটি বছরের শেষ নাগাদ উদ্বোধনের প্রস্তুতি নিচ্ছে সরকার। খেলার খবর, ফুটবল। রুদ্ধশ্বাস জয়ে ঢাকা প্রিমিয়ার লিগে 2 ম্যাচ হাতে রেখে শিরোপা নিশ্চিত করল আবাহনী। সুপার লিগের ম্যাচে শেখ জামাল ক্লাব ধানমন্ডিকে 4 উইকেটে হারিয়ে 22তম শিরোপা ঘরে তুলল ঢাকার ঐতিহ্যবাহী ক্লাবটি। BKSP 4 নম্বর মাঠে আবাহনীর বিপক্ষে আগে ব্যাট করে সাকিবের 49 ও জিয়াউর রহমানের ঝোড়ো 85 রানে ভর করে 9 উইকেটে 267 রান সংগ্রহ করে শেখ জামাল ধানমন্ডি ক্লাব। জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে এনামুল হকের 67, আফিফের 87 ও মোসাদ্দেকের অপরাজিত 53 রানের ইনিংসে 1 বল বাকি থাকতেই জয় তুলে নেয় আবাহনী। রাতের সংবাদে এই পর্যন্ত। সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 2414 নম্বরে ডায়াল করুন। মধ্যরাতের সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।